1971-এর মুক্তিযুদ্ধে ভারতবর্ষের অবদান তো দূরেই থাক, তাদের নিজের দেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে বদলে দেওয়া হচ্ছে, বিকৃত করা হচ্ছে। আর যেই জায়গায় সাধারণ মানুষ রীতিমতো কনফিউজড হয়ে যাচ্ছে। উগ্র ধর্মান্ধতা আর জাতীয়তাবাদকে একসাথে মিলিয়ে মিশিয়ে সেখানে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। বাংলাদেশে আজ এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে যে যত বেশি অ্যান্টি ইন্ডিয়ান কথা বলছে সে তত বড় জাতীয় নায়ক হয়ে উঠছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিকারের জাতীয় চেতনা নাকি পরিকল্পিতভাবে তৈরি করা একটা ফলস ন্যারেটিভ? আর এর উপর ভিত্তি করে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একটা চরম জিওপলিটিক্যাল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। রিসেন্টলি বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের সামনে যে চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে, এটা একটা সিগন্যাল। এটা ইন্ডিকেট করছে যে বাংলাদেশের ভারত বিরোধিতা এখন শুধু মোবাইল বা অনলাইনেই সীমাবদ্ধ নয়, এটা এখন রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশে সাম্প্রতিক একজনের মৃত্যু হয়। গত 12ই ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় একজন ব্যক্তিকে দিনের বেলায় গুলি করে হত্যা করা হয় এবং তারপরে কিন্তু রটানো হয় যে এই হত্যার পেছনে ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের হাত রয়েছে। আর যেই ব্যক্তিকে গুলি করা হয় তার নাম ছিল ওসমান হাদি। এই ঘটনার পর না কোনো পুলিশ রিপোর্ট আসে, না কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট, কোনো প্রমাণ ছাড়াই গোটা বাংলাদেশ কিন্তু গুজবে ভরে ওঠে। এই মৃত্যুর পরে কিন্তু বাংলাদেশ অস্থির হয়ে ওঠে এবং অস্থিরতা এমন জায়গায় পৌঁছয়, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু জড়ো হয়। প্রোটেস্টের নাম করে কিন্তু ভারতীয় হাইকমিশনকে রীতিমতো ঘিরে ফেলা হয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে ভারতবর্ষকে সেখানে ইন্টারফেয়ার করতে হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ কড়া জবাব দেয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে অবস্থিত ভারতীয় দূত প্রণয় কুমার ভার্মাকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতবর্ষে নিয়ে আসার কথা ঘোষণা করে। এক্ষেত্রে ভারতবর্ষের প্রতিক্রিয়া ছিল কিন্তু খুব কড়া এবং এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ ভিয়েনা কনভেনশন অনুযায়ী এই ধরনের ঘটনা কিন্তু সরাসরি আন্তর্জাতিক নিয়মকে লঙ্ঘন করে। যে কোনো দেশে অবস্থিত কোনো ডিপ্লোম্যাটিক দূতাবাসকে সেই হোস্ট কান্ট্রির কিন্তু চূড়ান্ত নিরাপত্তা দিতে হয়, এটাই কিন্তু আন্তর্জাতিক নিয়ম। এক্ষেত্রে বাংলাদেশ সেটা দিতে তো ব্যর্থ হয়েছেই, বরঞ্চ ভারতের বিরুদ্ধে তারা কিন্তু ফলস প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু এখানেই থেমে থাকেনি, সেখানে কিছু উগ্র জাতীয়তাবাদীরা এই বিশৃঙ্খলতার বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে কিন্তু অমানসিক অত্যাচার চালিয়ে যায়। এত কিছু ছাড়িয়ে সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তনটা অন্য জায়গায়। আজ বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান বক্তৃতাগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়। উস্কানিমূলক মন্তব্য করা ব্যক্তিদেরকে দেশপ্রেমিক হিসেবে তুলে ধরা হচ্ছে। বাস্তব তথ্যের বদলে ইমোশনাল ড্রিভেন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যে ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে সেটা বাস্তব তো নয়, কিন্তু এমনভাবে দেখানো হচ্ছে যেন এটাই একমাত্র সত্য। এই ট্রেন্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তাদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে, বাস্তবটাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ, আর তাদের সেই আবেগকেই কিন্তু মিসইউজ করা হচ্ছে। ইতিহাসকে সিলেক্টিভভাবে দেখানো হচ্ছে। 1971-এর মুক্তিযুদ্ধে ভারতবর্ষের অবদান তো দূরেই থাক, তাদের নিজের দেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে বদলে দেওয়া হচ্ছে, বিকৃত করা হচ্ছে। উগ্র ধর্মান্ধতা আর জাতীয়তাবাদকে একসাথে মিলিয়ে মিশিয়ে সেখানে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। আর যেই জায়গায় সাধারণ মানুষ রীতিমতো কনফিউজড হয়ে যাচ্ছে। দেশের যাবতীয় সমস্যাগুলোকে আড়াল করে একটা কাল্পনিক শত্রু তৈরি করা হচ্ছে। আর এটা কোনো স্পন্টেনিয়াস ঘটনা নয়, এটা কিন্তু একটা সিস্টেমেটিক ইনফ্লুয়েন্স। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে, বাংলাদেশ কি নিজের অজান্তেই একটা প্রক্সি ব্যাটল গ্রাউন্ড হয়ে উঠছে? পাকিস্তান বহুদিন ধরেই ভারত বিরোধী ন্যারেটিভ খোঁজে, আর চীন চায় ভারতের পূর্ব সীমান্ত সবসময় অস্থির থাকুক। বাংলাদেশের মধ্যে অ্যান্টি ইন্ডিয়ান মনোভাব যদি পুশ করা যায়, তাহলে এই দুই শক্তির কিন্তু স্বার্থসিদ্ধি হয়। এই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু বাংলাদেশ একটা প্রক্সি গ্রাউন্ডে পরিণত হচ্ছে। আর এখানেই শেষ না, এই পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে পড়ছে, কারণ বাংলাদেশের তরফে এখন ভারতবর্ষের চিকেন স্নেক নিয়ে, সেভেন সিস্টার্স নিয়ে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। প্রকাশ্যে গ্রেটার বাংলাদেশের ঘোষণা করা হচ্ছে। বাংলাদেশের খুচরো নেতা তো বাদিয়ে দিলাম, বাংলাদেশের সরকারি মহল থেকে কিন্তু এই ধরনের মন্তব্যগুলোকে প্রকাশ করা হচ্ছে, আর যা সরাসরি ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে। এই ধরনের মন্তব্য শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর কিন্তু একটা জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স থাকে।
আর এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার করা দরকার যে ভারতবর্ষ এখনো টলারেট করছে, কারণ ভারতবর্ষ এই দুই দেশের সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা চায়। ভারতবর্ষ বাংলাদেশকে এখনো বন্ধুত্বপূর্ণ এবং মৈত্রী রাষ্ট্র হিসেবে দেখে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশকে মনে রাখতে হবে যে টলারেট করা মানেই কিন্তু দুর্বলতা নয়। আর ইতিহাস দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ যখন জবাব দেয় তখন কিন্তু সেটা অনেক হিসেব করে দেয়, তার ইম্প্যাক্ট থাকে খুব গভীর। এটা বাংলাদেশকে মনে রাখতে হবে, ভারতবর্ষ শুধুমাত্র বাংলাদেশের একটা প্রতিবেশী দেশ না, এটা একটা রিজিয়নাল পাওয়ার থেকে গ্লোবাল পাওয়ারে পরিণত হচ্ছে। ভারতবর্ষ যদি এর এগেনস্টে কূটনৈতিকভাবে কঠোর হয়, যদি সামরিকভাবে কঠোর হয়, যদি অর্থনৈতিকভাবে কঠোর হয়, তবে বাংলাদেশের জন্য সেটা কিন্তু চরম ভয়ানক হতে পারে। এই বাস্তবতাকে অস্বীকার করে রাজনীতি করা কিন্তু চরম বিপজ্জনক হতে পারে। আর এর ফলে কিন্তু সবচেয়ে বেশি সাফার যারা করবে সেটা বাংলাদেশের সাধারণ মানুষ। বাংলাদেশ আজ এমন একটা ক্রসরোডে দাঁড়িয়ে, যার একদিকে আজ বাস্তবতা, ইতিহাস ও আঞ্চলিক স্থিতিশীলতা, আর অন্যদিকে প্রোপাগান্ডা, উস্কানি এবং প্রক্সি ইনফ্লুয়েন্স। শেষ প্রশ্নটা তাই খুব স্পষ্ট, বাংলাদেশ কি নিজের সিদ্ধান্তটা নিজে নিচ্ছে, নাকি অন্যদের উস্কানিতে বাংলাদেশ নিজে বলির পাঠা হচ্ছে? আপনাদের মতামত কমেন্ট করে জানান। আবার একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টেক কেয়ার, বাই বাই।